হ্যালো স্টুডেন্টস, আজকের টপিক হেরিডিটি অর্থাৎ বংশগতি। বংশগতি বলতে দেখো শব্দের অর্থ হিসেবে তোমরা যদি লিঙ্ক করে দাও কনসেপ্টটাকে, তাহলে বেশি দিন মনে থাকবে, সহজে ভুলবে না। দেখো, শাব্দিক অর্থ থেকে দেখতে পাচ্ছি বংশগতি, যে বংশ পরস্পরাই, যেটা কি হচ্ছে এক এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যেটা ট্রান্সফার হচ্ছে, সেই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি বংশগতি। মানে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার, ঠিক আছে, যেগুলো চারিত্রিক বৈশিষ্ট্য কি হচ্ছে একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। এই যে সঞ্চারণ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, সেই ব্যাপারটাই আমরা স্টাডি করে থাকি হেরিডিটি বা বংশগতিতে। তো এটা কখন হয়ে থাকে, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন কীভাবে হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেটা প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হচ্ছে, একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হয়, সেটা কি অ্যাকচুয়ালি অযৌন জনন প্রক্রিয়ায়। একটা জীব থেকেই আরেকটা জীব তৈরি হতে পারে, সেটা অযৌন জনন প্রক্রিয়া। কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি হয়, দুটো জীবের সংমিশ্রণে, মানে দুটো জীবের দুটি কোষ মিলিত হয়ে একটি কোষ তৈরি করে, তাই তো। সেই একটি কোষ তৈরি করার মাধ্যমে হচ্ছে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেইটা হলো যৌন জনন। তাহলে যৌন জননের ক্ষেত্রে অপত্য জীব, যেটা নতুন যেই জীবটির আবির্ভাব হচ্ছে, যেটি নতুন জীব মানে ক্রিয়েট হচ্ছে আর কি, সেইটা আসলে সম্মিলিত প্রয়াস হচ্ছে দুটো জীবের, তাই তো। সেইটা হচ্ছে যৌন জনন। ওকে, এইবারে যৌন জনন এবং অযৌন জনন দুই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের বংশগতি হয়ে থাকে। মানে যে হেরিডিটি ক্যারেক্টারিস্টিক যে ফিচারটা ছিল আমাদের প্যারেন্টালে, ঠিক আছে, মানে তোমার ফার্স্ট জেনারেশনে যেটা ছিল, সেই ক্যারেক্টারটা সেকেন্ড জেনারেশনে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সেটা আমাদের অযৌন জনন প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, এবারে চলো দেখি। এবারে দেখো, এই মূলত আমরা যদি কেমিস্ট্রির ভিউয়ে দেখে থাকি, মানে যেটা হচ্ছে তোমাদের জৈব রাসায়নিক, যে সমস্ত জৈব রাসায়নিক আমরা পদার্থ জেনেছি, কি হয়েছে চলো দেখো। আমাদের সমস্ত জীবের উপাদানগুলিও আলটিমেটলি কি হচ্ছে, বিভিন্ন পরমাণু, অণু, এবং সেই অণুগুলি হতে পারে ম্যাক্রোমলিকিউল, মানে হচ্ছে তোমার বড় বড় অণু হতে পারে, অথবা ছোট অণু হতে পারে। যেমন ছোট অণুর এক্সাম্পল হচ্ছে তোমার ওয়াটারের মলিকিউল, তারপরে হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, H2SO3, তাই তো, কার্বনিক অ্যাসিড, বা ব্লাডে আরও যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেইগুলো হতে পারে। অথবা বড় মৌল বলতে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অথবা নিউক্লিক অ্যাসিড, এই সমস্তগুলো বড় মৌল। এইবারে কি হচ্ছে, যে এই নিউক্লিক অ্যাসিডটাই আমাদের মূলত কি হচ্ছে, বংশগতির ধারক এবং বাহক যে উপাদান, সেটার নাম কি, জিন। সেই জিনটি কোথায় অবস্থিত, আসলে ডিএনএ তে অবস্থিত। আচ্ছা, এবারে দেখো, আমাদের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে যে বিভিন্ন যে বংশগতির বৈশিষ্ট্যগুলি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যেভাবে যাচ্ছে, সেটা আসলে যায় ডিএনএর মাধ্যমে। দেখো, আমাদের কোষ রয়েছে, সেই কোষের মধ্যে কি রয়েছে, বিভিন্ন উপাদানগুলি রয়েছে, কোষীয় অঙ্গাণু রয়েছে। কোষীয় অঙ্গাণুর মধ্যে একটা উদাহরণ হচ্ছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের মধ্যে যদি ঢোকা যায়, তাহলে আমরা চারটে উপাদান পেয়ে থাকি। নিউক্লিয়াসের মধ্যে চারটি পার্ট থাকে আবার, নিউক্লিয় জালিকা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, আর নিউক্লিওপ্লাজম। এইবারে নিউক্লিওপ্লাজম যে নিউক্লিয়াসের ভেতরের স্থান, সেই নিউক্লিওপ্লাজমের মধ্যে নিউক্লিয় জালিকাগুলি রয়েছে। এই নিউক্লিয় জালিকাগুলিতে আসলে কি রয়েছে, ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলি আসলে কি, ক্রোমোজোমের মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো ক্রোমোজোমটা আসলে গঠিত দুটি উপাদান নিয়ে। একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। মানে প্রোটিন এবং ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, আর প্রোটিন, দুটো জৈব অণু। সেই জৈব অণুর সংমিশ্রণে হচ্ছে নিউক্লিয়ার জালিকা, মানে ক্রোমোজোম তৈরি হচ্ছে। এবার জুম করছি আমরা, তোমরা জাস্ট জুম ইন করতে রয়েছি, ঠিক আছে। প্রথমে কোষ ছিল, কোষের মধ্যে দেখলাম আমরা নিউক্লিয়াসের মধ্যে আমরা পাচ্ছি আমাদের নিউক্লিয়ার জালিকা বা ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে ক্রোমোজোমটা কী নিয়ে গঠিত, ডিএনএ এবং প্রোটিন নিয়ে, হিস্টোন প্রোটিন। এইবারে ডিএনএ যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেই ডিএনএর মধ্যে আসলে কী হয়ে থাকে, শব্দের অর্থ খোঁজার চেষ্টা করো, যে ডিঅক্সি মানে অক্সিজেন একটা বিলুপ্ত হয়েছে, অক্সিজেন রিমুভ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে এটা আসলে এক ধরনের পলিনিউক্লিওটাইড, ডিএনএটা এক ধরনের পলিনিউক্লিওটাইড। সেইটা হচ্ছে পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এই একটা নিউক্লিওটাইডের তিনটি উপাদান থাকে। একটা নিউক্লিওটাইডের তিনটি উপাদান কী কী, একটা হচ্ছে রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ সুগার, যেটা ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ হবে অলওয়েজ, কিন্তু আরএনএর ক্ষেত্রে রাইবোজ হয়। তাহলে
শর্করা থাকে, একটি উপাদান হচ্ছে শর্করা। ডিএনএর মধ্যে ডিএনএ অথবা আরএনএ, এটা দুটোই মানে ডিএনএ এবং আরএন দুটোই হচ্ছে পলিনিউক্লিওটাইড মানে নিউক্লিক অ্যাসিড। এবার পলিনিউক্লিওটাইডের মধ্যে তিনটি উপাদান থাকে। তিনটি উপাদান কি কি? একটা হচ্ছে রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ সুগার, হয় রাইবোজ থাকবে অথবা ডিঅক্সি রাইবোজ থাকবে। রাইবোজ থাকবে কোথায়? আরএনএর ক্ষেত্রে রাইবো নিউক্লিক অ্যাসিড বলে। আর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি আমরা ডিএনএকে, সেক্ষেত্রে হচ্ছে ডিঅক্সি রাইবোজ থাকবে, সুগার গেল একটা সুগার। আর একটা থাকে কি আমাদের ফসফেট গ্রুপ PO4 3 ফসফেট গ্রুপ। দুটি উপাদান হলো। আরেকটি উপাদান হচ্ছে আমাদের হচ্ছে পিউরিন অথবা পিরিমিডিন বেস। পিউরিমিডিন বেস মানে হচ্ছে ক্ষার, যেটা জানি ক্ষার বা ক্ষারক। তাহলে পিউরিন অথবা পিরিমিডিন বেস থাকছে, রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ থাকছে, আর ফসফেট। এই তিনটে মিলে হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে গিয়ে আমাদের চেন সিস্টেমে পরপর জুড়ে গিয়ে আমাদের পলিনিউক্লিওটাইড ফর্মেশন হয়। এই যে এক একটা নিউক্লিওটাইড হচ্ছে এক একটা অ্যামিনো অ্যাসিডকে ইঙ্গিত করে। ঠিক তা নয়, এক একটা নিউক্লিওটাইড নয়, তিনটে নিউক্লিওটাইড। ঠিক আছে, এটা অনেক হায়ার স্টাডি, জাস্ট একটুখানি আইডিয়া করে দিচ্ছি যে তিনটে নিউক্লিওটাইড মিলিত হয়ে একটি কোডন নামক উপাদান তৈরি করে, এক একটা কোডন তৈরি করে। এই তিনটি নিউক্লিওটাইড মিলে যদি যে কোডনটি হলো সেইটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে থাকে। অ্যামিনো অ্যাসিডকে তোমার হচ্ছে ইঙ্গিত করে, মানে তিনটে নিউক্লিওটাইড মিলে যে গঠনটা তৈরি হলো সেই গঠনটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এটা আমাদের হায়ার স্টাডিতে আছে, হালকা কিছুটা তোমাদের আছে হয়তো। তো আইডিয়াটা দেখে তো, তাহলে আইডিয়াটা নিয়ে রাখো যে তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি। দেখো তাহলে হচ্ছে ওই ডিএনএ ওই যে পলিনিউক্লিওটাইড, ওই নিউক্লিওটাইডগুলো তিনটি নিউক্লিওটাইড মিলে যে একটি কোডন তৈরি হলো, এটাই অ্যাকচুয়ালি জিন, এটাকেই জিন বলা হয়ে থাকে। এবার একটি কোডনের জিন হতে পারে অথবা একাধিক কোডনের জিন হতে পারে। দেখো অ্যাকচুয়ালি কি হয়, আমরা তিনটে প্রসেস হয়। এই যে ডিএনএ গেল, এবার ডিএনএ থেকে আরএনএ ফর্মেশন হয়ে থাকে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে থাকে, সেটাকে বলে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। ডিএনএ টু ডিএনএ যেটা, সেইটা হচ্ছে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। আর ডিএনএ টু আরএনএ সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ডিএনএ টু আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ যেটা তৈরি হবে, সেই আরএনএ থেকে আবার আমাদের প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন তৈরি হয়, সেইটাকে বলে আমাদের ট্রান্সলেশন। তাহলে তিনটে স্টেপ, একটা হচ্ছে রেপ্লিকেশন ডিএনএ থেকেই ডিএনএ, তারপরে ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ, আর আরএনএ থেকে প্রোটিন, সেইটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, তো শেষ পর্যন্ত এখানে তোমাদের মেন যেটা আইডিয়া দিতে চাইলাম যে আমাদের যে তোমার হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, আমাদের যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ রয়েছে, ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে যে বিভিন্ন নিউক্লিওটাইডের সিকোয়েন্স রয়েছে, নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে আছে, কী ধরনের নিউক্লিওটাইড আছে তার উপরে নির্ভর করে আমাদের প্রোটিনটা নির্ধারিত হচ্ছে। মানে যেই রকম ধরনের জিন থাকবে, মানে জিন থাকা মানে নিউক্লিওটাইডের যে বেসগুলো রয়েছে, কীরকমভাবে কী কী নিউক্লিওটাইড রয়েছে তার উপর নির্ভর করে আমাদের ডিএনএর গঠনটা, সেই ডিএনএর গঠনটা ইঙ্গিত করলে আমাদের প্রোটিন কী রকম তৈরি হবে। তো এইভাবে যে প্রোটিনগুলো বিভিন্ন হয়ে গেল, ফলে আমাদের যদি নিউক্লিওটাইডের মানে ডিএনএর গঠনে কোনো পরিবর্তন থেকে থাকে, দুটো মানুষের ধরো কম্পেয়ার করছি, হ্যাঁ, একটা এ এবং বি দুটি মানুষের কম্পেয়ার করছি, তখন কি হচ্ছে, ওদের যদি ডিএনএর গঠনে কোনো পরিবর্তন থাকছে, তাহলে তাদের প্রোটিন যেগুলো তৈরি হবে তাদের সেইগুলো ডিফারেন্ট হবে। আর এই প্রোটিনগুলো কি হয়, বিভিন্ন আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে শারীরবৃত্তীয় আমাদের প্রক্রিয়াগুলো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে কী কী আসছে আমাদের, ধরো শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে ধরো ইমিউনিটি, তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের কোন ধরনের প্রোটিন লাগে, ইমিউনোগ্লোবিউলিন লাগে, তাই না? নিশ্চয়ই জানো যে ইমিউনোগ্লোবিউলিন সেটা এক ধরনের প্রোটিন। অথবা তোমার হচ্ছে তোমার সেল মেমব্রেন, ঠিক আছে, সেই সেল মেমব্রেন তৈরির জন্য যে উপাদান লাগে সেখানেও প্রোটিন লাগে। তো আমাদের শরীরের গঠন এবং কার্যগত বিভিন্ন কাজের জন্যই কিন্তু প্রোটিন লেগে থাকে। এই প্রোটিনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে, কারণ কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, ওই ডিএনএর গঠন থেকে, ওখান থেকেই প্রোটিন তৈরির সোর্স। এবার ওই প্রোটিনগুলো কী ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে ডিএনএর গঠনের মাধ্যমে নির্ধারিত হচ্ছে, যার জন্য ডিএনএর গঠন পরিবর্তন হওয়া মানে ওর শারীরবৃত্তীয় প্রক্রিয়ারও কিছু পরিবর্তন হতে পারে। তো এই যে ভ্যারাইটি দেখা যাচ্ছে ডিএনএর গঠনের ভ্যারাইটির মাধ্যমে, তো তোমার হচ্ছে প্রোটিন কী রকম তৈরি হচ্ছে সেটা ভ্যারাইটি হচ্ছে, আর তার সাথে সাথে ক্যারেক্টারিস্টিক ফিচার, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কীরকম নিয়ন্ত্রণ হবে, বিভিন্ন জেনেটিক রোগ হবে কিনা, জেনেটিক রোগ কীভাবে হতে পারে, যদি ডিএনএর গঠনে গণ্ডগোল থাকে তাহলে সেই প্রোটিন সিনথেসিস গণ্ডগোল হবে। প্রোটিন যদি স্বাভাবিকের তুলনায় অন্য কিছু তৈরি হয় বা বেশি তৈরি হয় বা কম তৈরি হয়, তাহলে কি হবে,
বিভিন্ন জিনগত রোগ দেখা দেবে। আচ্ছা, আরেকটা জিনিস আমার এখানে বলা দরকার রয়েছে যে শুধুমাত্র প্রোটিন হচ্ছে এইটা ডিএনএ থেকে আরএনএ মাধ্যমে, ডিএনএ থেকে আরএনএ তারপরে প্রোটিন তৈরি হলো, এটা একটা প্রোটিন তৈরির পদ্ধতি। আরেকটা আছে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সেইটা হচ্ছে ধরো কার্বোহাইড্রেট বা ফ্যাট রয়েছে আমাদের শরীরে, সেই কার্বোহাইড্রেট ফ্যাটও কিন্তু বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের প্রোটিনে কনভার্ট হতে পারে, সেই পরিমাণটা অল্প, ঠিক আছে, সেইটাও ঘটে, সেটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, সেটাও বডি মেকানিজম করতে পারে। এবার আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে ওই যে প্রোটিনগুলো তৈরি হলো ডিএনএ আরএনএর মাধ্যমে, তো ওই প্রোটিনগুলো আসলে তার অন্যতম আরেকটা কাজ হচ্ছে সেই প্রোটিনগুলো কী কাজে ব্যবহার হয়, এনজাইম যেটা আমরা উৎসেচক জানি, সেটা আসলে এক ধরনের প্রোটিন। তাহলে কত কত বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে, তার মানে বিভিন্ন ধরনের এনজাইম মানে বিভিন্ন ধরনের প্রোটিন, সেগুলো কোথা থেকে তৈরি হলো আসলে ডিএনএর গঠনে। ধরো একজনের ডিএনএর গঠনে হচ্ছে বেশি মানে তোমার এমন গঠন আছে, নিউক্লিওটাইডের সিকোয়েন্সগুলো এমন যাতে করে বেশি কার্যকরী প্রোটিন তৈরি হবে, বেশি কার্যকরী প্রোটিন তৈরি হবে, যেটা উৎসেচকের জন্য খুব কার্যকরী। তাহলে কী হবে, তার কর্মক্ষমতা বেশি হতে পারে, মানে তার যে উৎসেচকের ক্রিয়াকলাপ তার ক্ষেত্রে বেশি থাকবে, সে বেশি পারদর্শী হবে। আবার একই রকমভাবে দেখা যাচ্ছে বিভিন্ন আরও শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে রোল আছে, ঠিক আছে। এটা হলো বেসিক আইডিয়া পেছনে, মানে তোমার হচ্ছে যে জিনগত বৈশিষ্ট্য ডিএনএ আর এনএর গঠনের পরিবর্তনের মাধ্যমে শারীরবৃত্তীয় প্রক্রিয়া তৈরি হচ্ছে, এইভাবে আমাদের যে বিভিন্ন বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য সেইগুলো নিয়ন্ত্রণ হচ্ছে আলটিমেটলি ওই ডিএনএ আরএনএ আর প্রোটিন সিনথেসিস, ঠিক আছে, ওকে। এবারে আমাদের মেন পাঠ্য বিষয়ে আসি, চলো। আচ্ছা, এবারে দেখো, এবারে কি হয়ে থাকে যে তোমার ইনহেরিটেড ট্রেটস, ট্রেটস মানে বংশানুক্রমে প্রাপ্ত প্রলক্ষণ সমূহ, প্রলক্ষণ ট্রেটটা মনে রাখবে তাহলেই হবে, বাংলাতে আরও প্রবলেম হতে পারে। দেখো ট্রেটের ক্ষেত্রে কি হচ্ছে, যে ধরো একটা একটা ব্যক্তি কি হচ্ছে, একটা ব্যক্তির হাইট হচ্ছে অনেকটা, সে লম্বাটে, ঠিক আছে, টল, আবার একজনের হাইট হচ্ছে স্মল। এবারে কি হচ্ছে যে দেখা যাচ্ছে ওই যে ক্রোমোজোমের বললাম পলিনিউক্লিওটাইড, বিভিন্ন নিউক্লিওটাইডের সিকোয়েন্স রয়েছে, এই ক্রোমোজোমের ওই যে জিনগত বৈশিষ্ট্য, সেই জিনটা কী ধরনের জিন রয়েছে, জিনের দু রকম রূপ হতে পারে, এটাকে অ্যালিল বলা হয়ে থাকে। মানে একটি জিন বলতে ধরো একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দেহের উচ্চতা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, আর দেহের উচ্চতাটা বড় হবে না ছোট হবে, এটা হচ্ছে তোমার লম্বা হতে পারে অথবা ছোট, মানে খর্ব হতে পারে, তাই তো, লম্বা বা খর্ব হতে পারে। এই যে লম্বা বা খর্ব সেটা নিয়ন্ত্রণ করবে দুই ধরনের অ্যালিল, একটা লম্বা লম্বা নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের অ্যালিল, আর হচ্ছে খর্ব করার জন্য আরেক ধরনের অ্যালিল। এবার কোন অ্যালিলটি উপস্থিত আছে, মানে তোমার হচ্ছে এই দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী যে জিনটা, সেই জিনটার কোন রূপটি উপস্থিত আছে ব্যক্তির দেহে, সেইটা নির্ধারণ করবে হচ্ছে ব্যক্তিটির দৈর্ঘ্য বা উচ্চতা, তাই তো। তাহলে এই উচ্চতা নিয়ন্ত্রণকারী কোন অ্যালিলটি রয়েছে, হয় লম্বার জন্য দায়ী সেই অ্যালিলটি রয়েছে, নাকি খর্ব করার জন্য দায়ী সেই অ্যালিলটি রয়েছে। এইবারে সেই হিসেবে হবে, কিন্তু আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের জোড়াই উপস্থিত থাকে, মানে ডিএনএর গঠন আমরা কি জানি, ডিএনএর গঠন আসলে দ্বিতন্ত্রী হয়, মানে দুটো স্ট্র্যান্ড থাকে, দ্বিতন্ত্রী দুটো স্ট্র্যান্ড থাকে, দুটো ডাবল স্ট্র্যান্ড বলা হয়ে থাকে। এই ডাবল স্ট্র্যান্ড হওয়ার ফলে কি হয় যে তোমার অ্যালিল যেটা আছে জোড়াই অ্যালিল থাকছে। এবার ওই জোড়াই অ্যালিল যখন হচ্ছে দেখা যাচ্ছে লম্বা করার জন্য যে অ্যালিল প্রয়োজন, তার সাথে যদি খর্ব করার জন্যে যে অ্যালিল সেইটি যদি উপস্থিত থাকে, তাহলে লম্বাটাই ধরনেরটাই প্রকাশ পাবে, লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। এটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য বা ডোমিন্যান্ট। মানে দুটো অ্যালিল উপস্থিত আছে, দুটো অ্যালিল অবশ্যই থাকতে হবে। এবার দুটো অ্যালিলের মধ্যে যদি একটি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যকারী, আরেকটি হচ্ছে খর্ব বৈশিষ্ট্যকারী, এবার লম্বাটা কি হচ্ছে প্রকাশ পাচ্ছে আর খর্বটা প্রকাশ পাচ্ছে না, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রকট বা ডোমিন্যান্ট। এবারে ধরো আরেকটা কন্ডিশন হলো যে দুটি খর্ব আছে, তখন কিন্তু খর্ব হবে। আবার দুটি লম্বা বৈশিষ্ট্যকারী অ্যালিল রয়েছে, তখনও লম্বা হচ্ছে, কিন্তু যখন মিক্সড উপস্থিত রয়েছে লম্বা বৈশিষ্ট্যকারী অ্যালিল এবং খর্ব বৈশিষ্ট্যকারী অ্যালিল, তখন কিন্তু খর্ব বৈশিষ্ট্যকারী অ্যালিলটির প্রকাশ পাচ্ছে না, ওটাকে ডোমিন্যান্ট করে দিচ্ছে কে, লম্বা বৈশিষ্ট্যকারী অ্যালিল। এইটাকে বলা হয় থাকে প্রকট বৈশিষ্ট্য বা ডোমিন্যান্সি। এইরকম শুধু লম্বা আর মানে
শুধুমাত্র উচ্চতার ক্ষেত্রে যে দেখা যায় তা না, আরও বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এইরকম প্রকট আর প্রচ্ছন্নের ব্যাপারটা আসে। ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, এবার এই গ্রেগর জোহান মেন্ডেল যে আমরা বংশগতির যে বৈশিষ্ট্যগুলো কীভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, সেই যে সেই যে বৈশিষ্ট্যগুলির মানে ট্রান্সমিশন হচ্ছে, সেইটা কীরকমভাবে হয়ে থাকে, কী রকম কী সব প্রিন্সিপাল এর বেসিসে হয়, সেইটা আমাদের দিয়েছিলেন কোন বিজ্ঞানী? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে হচ্ছে তিনি যেটা করেছিলেন, মিষ্টি তোমার হচ্ছে এটাকে বলা হয় সুইট পি মানে হচ্ছে তোমার মিষ্টি মটরশুঁটি। আচ্ছা, সেই মটরশুঁটির উপরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই ক্ষেত্রে কি দেখা যায়, তিনি দেখেছিলেন, যেটা তিনি করেছিলেন, যেটা সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন এই মটর গাছের। এর মটর গাছের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে, মটর গাছের দৈর্ঘ্যটা দীর্ঘ হতে পারে অথবা খর্ব হতে পারে, তাই তো? এবারে দীর্ঘ অথবা খর্ব হতে পারে। এইবারে দেখা যায় যে এখানে দেখো, দীর্ঘ বৈশিষ্ট্য মানে একটা বৈশিষ্ট্যটা কি, হচ্ছে উচ্চতা, সেটা কি হতে পারে? দীর্ঘ হতে পারে অথবা খর্ব। এবার দীর্ঘ না খর্ব হবে সেটা কি দ্বারা নির্ধারিত হয়? অ্যালিল দিয়ে। এবার 2টি অ্যালিল রয়েছে, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করছে, মানে ক্যাপিটাল টি কী প্রকাশ করছে? দীর্ঘ প্রকাশ করছে, আর স্মল টি খর্ব। এবারে দীর্ঘ যখন হয় তখন কিন্তু ক্যাপিটাল টি রয়েছে, ধরো দুটোই অ্যালিল ক্যাপিটাল টি রয়েছে, হ্যাঁ, আর স্মল টি যখন থাকছে তখন খর্ব। কিন্তু এদের যখন সংকরায়ন করা হলো, হাইব্রিডাইজেশন, সংকরায়ন করানো হলে এইবারে যখন গ্যামেট তৈরির মাধ্যমে যখন অপত্য তৈরি হলো, তখন কি হতে পারে? ক্যাপিটাল টি মানে দীর্ঘ থেকে একটি অ্যালিল আসবে, আর খর্ব থেকে একটি অ্যালিল আসবে, দুটি অ্যালিল মিলে গিয়ে অপত্যতে দুটি অ্যালিল হবে। অপত্যতে অবশ্যই ক্যাপিটাল টি আর স্মল টি অ্যালিল পসিবল, তাই না? কারণ হচ্ছে দীর্ঘ থেকে একটি গাছ থেকে একটি মাত্র অ্যালিল আসবে। এইবারে দীর্ঘ থেকে কি আসতে পারে? অবশ্যই ক্যাপিটাল টি, তাছাড়া কোনো অপশান নেই। আবার খর্বের ক্ষেত্রেও স্মল টি ছাড়া কোনো অপশান নেই। তাহলে আলটিমেটলি পেলাম কি আমরা? অপত্যতে ক্যাপিটাল টি স্মল টি, এই যে কেসটা, ক্যাপিটাল টি স্মল টি। এইবারে দেখো, এই যে মানে দৈর্ঘ্যটা, উদ্ভিদের দৈর্ঘ্য কিন্তু মাঝামাঝি হলো না। ঠিক আছে, এইরকম কেস হলে দৈর্ঘ্য কিন্তু মাঝামাঝি হবে না। যেটা হচ্ছে অপত্য তৈরি হয়েছে, সেইখানে কিন্তু দৈর্ঘ্য দেখা যাচ্ছে সবাই দীর্ঘ, মাঝামাঝি হয়নি। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ডোমিন্যান্স বা প্রকট। মানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেল? অপত্যতে তোমার অ্যালিল রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু স্মল টি এর কোনো প্রকাশই নেই। ক্যাপিটাল টি যেটা ক্যারেক্টার দিচ্ছিল, মানে হচ্ছে দীর্ঘ বৈশিষ্ট্য দিচ্ছিল, সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ পেল। এই ব্যাপারটাই হচ্ছে ডোমিন্যান্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে এখানে কয়েকটা টার্ম আছে, সেইগুলো আমরা দেখে নেব। দেখো, এই কেসটা দেখো, এই ক্ষেত্রে কি হয়েছে? একটি দীর্ঘ নেওয়া হয়েছে, আর একটি দীর্ঘ, দুটোই দীর্ঘ নেওয়া হয়েছে, কিন্তু তাদের যে অ্যালিলের গঠন, সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল টি নয়, ক্যাপিটাল টি আর স্মল টি আছে। এইবারে ক্যাপিটাল টি স্মল টি এটা সংকর অবস্থা। এই সংকর অবস্থাতে কিন্তু দীর্ঘ বৈশিষ্ট্য দেখবে, কারণ হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে ডোমিন্যান্ট কার উপরে? স্মল টি এর উপরে। তাহলে এইবারে ধরো সংকরায়ন হলো। এবার এখানে ইমাজিন করো কী কী অ্যালিল পেতে পারি আমরা। গ্যামেট যখন আসবে, এদের যখন গ্যামেট ফর্মেশন হবে, তখন কী কী হতে পারে? দীর্ঘ যেটা ক্যাপিটাল টি স্মল টি আছে, সেখান থেকে ক্যাপিটাল টি আসতে পারে অথবা স্মল টি আসতে পারে। আবার আরেকটি যেটা দীর্ঘ রয়েছে, সেক্ষেত্রেও তাই, ক্যাপিটাল টি আসতে পারে অথবা স্মল টি। ধরো প্রথমটির ক্যাপিটাল টি এলো, দ্বিতীয়টিরও ক্যাপিটাল টি এলো, তাহলে তৈরি হলো কি? ক্যাপিটাল টি, সেটি দীর্ঘ হবে। আবার প্রথমটির ক্যাপিটাল টি থাকলো, কিন্তু সেকেন্ডটির স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি এটা কি হবে? এটাও দীর্ঘ হবে, কারণ সংকরায়ন হলে কি হয়? ক্যাপিটাল টিটা ডোমিন্যান্ট আছে স্মল টি এর উপরে। আবার আর একটা কন্ডিশন হতে পারে যে প্রথমটির স্মল টি এলো, আর দ্বিতীয়টির ক্যাপিটাল টি। এক্ষেত্রে কী হবে? স্মল টি ক্যাপিটাল টি হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও ডোমিন্যান্ট হচ্ছে দীর্ঘ। কিন্তু তারপরে আর একটা হলো কি, যে প্রথমটির স্মল টি এবং দ্বিতীয়টিরও স্মল টি, সেই ক্ষেত্রে আমাদের স্মল টি যেটা হচ্ছে খর্ব হবে। তাহলে এখান থেকে আমাদের দুইটি উদ্ভিদ নিয়েছিলাম, ক্যাপিটাল টি স্মল টি সম্পন্ন দুটি দীর্ঘ উদ্ভিদ নিয়েছিলাম। তাদের সংকরায়নের মাধ্যমে যদি 4টি উৎপন্ন হচ্ছে অপত্যজীব, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 3টি আমাদের লম্বাটে আর একটি হচ্ছে খর্ব, তাই না?
তাহলে তিনটি তিনটি লম্বাটে হলেও কিন্তু তিনটি লম্বাটের মধ্যে প্রত্যেকের কিন্তু অ্যালিল সেম না। প্রথম একটির অ্যালিল শুধুমাত্র ক্যাপিটাল টি, বাকি দুটির হচ্ছে সংকরায়ন অবস্থায় রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, আর একটির রয়েছে স্মল টি অর্থাৎ খর্ব। ওকে, আচ্ছা আচ্ছা, রেশিওটা কি হলো? 3:1। 3 মানে হচ্ছে তিনটি ডোমিন্যান্ট বৈশিষ্ট্য, যেটা হচ্ছে দীর্ঘাকার দেখা গেছিলো, তিনটি ডোমিন্যান্ট বৈশিষ্ট্য, আর একটি হচ্ছে রিসেসিভ অর্থাৎ যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে খর্বাকার, সেইটি পাচ্ছি সংকরায়নের পরে। তাহলে 3:1 অনুপাতে তৈরি হয়ে থাকে। এবারে ডাবল হাইব্রিড যদি করে থাকি, ডাবল হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু অনুপাতটা কত হবে? 9:3:3:1। এটা মনে রাখতে হবে, 9:3:3:1। এখানে দেখো এবারে কি করেছি, এবারে দেখো বৈশিষ্ট্য নেওয়া হয়েছে অন্য কিছু, যে গোল আর সবুজ নেওয়া হয়েছে। গোল হচ্ছে তোমার এই সিড যেটা রয়েছে, বীজ, সেই বীজের শেপটা কীরকম সেটা গোল অথবা কুঞ্চিত হতে পারে। এবার গোলটা হচ্ছে দেখা গেছে যে গোলটা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, গোলটা প্রকৃত বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত, মানে গোলটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছি। তাহলে গোলটা ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর যদি উপস্থিত থাকে, কোনটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে? ক্যাপিটাল আর, কারণ ওটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর আরেকটা দেওয়া হয়েছে সবুজ আর হলুদ। এবার সবুজ আর হলুদের মধ্যে দেখো হলুদটা কিন্তু হচ্ছে মানে হলুদ যেটা ক্যাপিটাল ওয়াই সেটা প্রকট বৈশিষ্ট্য। এই ক্যাপিটাল ওয়াই প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই যদি কোনো একটা উদ্ভিদের মধ্যে থাকে, তাহলে সেই উদ্ভিদটির যে সিডগুলি হবে সেইগুলো কিন্তু হলুদ রঙের হবে, কারণ হচ্ছে ক্যাপিটাল ওয়াই মানে হলুদ রঙটি হচ্ছে কার ওপরে? সবুজের উপরে কিন্তু প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, এইবারে সংকরায়ন করা হচ্ছে দুইটি বৈশিষ্ট্য নিয়েছি আমরা, একটা হচ্ছে সিডের শেপ যেটা হচ্ছে গোল অথবা কুঞ্চিত হতে পারে, আর সিডের কালার যেটা হচ্ছে সবুজ অথবা হলুদ হতে পারে। আর কোনটি প্রকট বৈশিষ্ট্য? গোল এবং হলুদ, এইটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এইবারে দেখো কি কি পসিবল হতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি পসিবল হতে পারে মানে গ্যামেট যখন তৈরি হচ্ছে সেই গ্যামেটে কী ধরনের জিন আসতে পারে, জিনের অ্যালিল আসতে পারে। তাহলে স্বাভাবিকভাবে প্রথমটির ক্ষেত্রে গোল সবুজের থেকে কি পসিবল? অবশ্যই ক্যাপিটাল আর স্মল ওয়াই পসিবল, তাছাড়া আর অন্য কোনো অপশান নেই। আবার এইটার ক্ষেত্রে হলুদ এবং কুঞ্চিতর ক্ষেত্রে ওই স্মল আর ক্যাপিটাল ওয়াই পসিবল। এইবারে এলাম, এই ক্ষেত্রে দেখো এই যে গ্যামেটগুলো তৈরি হলো, এটা মিলিত হয়ে গেলে কি তৈরি হচ্ছে? গ্যামেটের মানে যে জীবটি তৈরি হচ্ছে সেই জীবটির মানে অ্যালিলের রূপটি কি? ক্যাপিটাল আর স্মল আর, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবারে বলো এটার কি বৈশিষ্ট্য হবে? ক্যাপিটাল আর স্মল আর তাহলে হচ্ছে রাউন্ডটাই হবে, গোল হবে, কারণ হচ্ছে গোল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। একই রকমভাবে হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বলে হলুদটি প্রকাশ পাবে, যদিও F1 যেটি তৈরি হয়েছে সেখানে মানে আমাদের অ্যালিলের ফর্মটা কিন্তু সংকরায়ন অবস্থায় রয়েছে। এর পরের কেসটা দেখো, F1 যেটা তৈরি হয়েছে এদের মধ্যে সংকরায়ন করা হচ্ছে, মানে ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ছিল, তাদের মধ্যে আর একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর মধ্যেই সংকরায়ন ঘটানো হচ্ছে। এবারে কি পসিবল? এবারে দেখো গ্যামেট কি তৈরি হতে পারে, গ্যামেটগুলি দেখো প্রথমটি থেকে কি পেতে পারি আমরা? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই পেতে পারি, ক্যাপিটাল আর স্মল ওয়াই পেতে পারি, স্মল আর ক্যাপিটাল ওয়াই পেতে পারি, আর স্মল ওয়াই পেতে পারি। এই সমস্ত জিনিসগুলো পেতে পারি প্রথমটি থেকে। একই রকমভাবে দ্বিতীয়টি থেকেও পেতে পারি। এইবারে সংকরায়ন যদি করানো হয়, ঠিক আছে, তাহলে সংকরায়ন করানোর ফাইনালি আমরা যেটা অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে 9:3:3:1। ঠিক আছে, এখানে দেখো কি পসিবল হতে পারে। আমাদের এখানে যেটা মেনলি মনে রাখতে হবে যে কোনটি প্রকট বৈশিষ্ট্য সেটি জানতে হবে। সেই হিসেবে দুটি অ্যালিল যখন প্রেজেন্ট থাকবে সংকরায়ন অবস্থায় যদি থাকে প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, বাস এইটাই আমাদের বুঝতে হবে। তাহলে 9:3:3:1 এইটা অনুপাত পাওয়া যায় কখন? যখন হচ্ছে দুই জোড়া বৈশিষ্ট্য না হয়। ওকে, চলো। আচ্ছা, এবার হচ্ছে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ।
তো মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের কনসেপ্টটা হচ্ছে কি, যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, টোটাল হচ্ছে 23 জোড়া, মানে হচ্ছে 46টি ক্রোমোজোম রয়েছে। তার মধ্যে অটোজোম বলা হয় 22 জোড়া, অটোজোম বলা হয় 22 জোড়া মানে 44টি। আর যে এক জোড়া থাকলো, এক জোড়া বা দুইটি ক্রোমোজোম, সেইটা হচ্ছে আমাদের সেক্স ডিটারমাইন করে। তাহলে সেক্স ডিটারমাইন মানে হচ্ছে মেল হবে অর ফিমেল হবে, মেল হবে নাকি ফিমেল হবে সেটা নির্ধারণ করছে। এইবারে দেখা যায় কি, এই যে ক্রোমোজোম রয়েছে দুইটি, সেই দুটি ক্রোমোজোম এক্স এক্স হতে পারে অথবা এক্স ওয়াই হতে পারে। এক্স এক্স হতে পারে, যখন এক্স এক্স হয় তখন সেইটিকে আমাদের কি প্রকাশ করে, সেটি হচ্ছে ফিমেল। এক্স এক্স যখন সেম টাইপের হচ্ছে সেটা হচ্ছে ফিমেল প্রকাশ করে। কিন্তু এক্স ওয়াই যদি হয়ে থাকে কারো কম্বিনেশন, সেই ক্ষেত্রে সেই মানে সেই ক্ষেত্রে সেই ভ্রূণটি কি হবে, মেল ক্যারেক্টার হবে এক্স ওয়াই হলে। তো এই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারছি যে মানে একটা হচ্ছে তোমার ভ্রূণ, সেই ভ্রূণটি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কিভাবে নির্ধারণ হচ্ছে, পুরুষটির থেকে এক্স আসছে নাকি ওয়াই আসছে। কারণ ওখানেই হচ্ছে আমাদের ভ্যারাইটিটা রয়েছে, এক্স অথবা ওয়াইয়ের অপশন। কিন্তু ফিমেলের ক্ষেত্রে পসিবল না, ফিমেলের ক্ষেত্রে তো দুটোই এক্স এক্স রয়েছে, মানে দুটো গ্যামেটই, দুটো অ্যালিলই কিন্তু সেম, হয় এক্স অথবা আবার এক্স, তাহলে সেমই আসছে, এক্সই আসা পসিবল। কিন্তু মেল থেকে হচ্ছে এক্স আসতে পারে অথবা ওয়াই আসতে পারে। এক্স, মেল থেকে যদি এক্স আসে তাহলে সেইটি হয়ে যাবে আমাদের ফিমেল, আর মেল থেকে যদি ওয়াই আসে তাহলে হবে মেল। ওকে, চলো। ঠিক আছে, চলো বংশগতিটা এখান থেকে এইটুকু ভালো করে পড়ে রাখো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।